দর্শক, এই মধ্যরাতের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, দিনের গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে একই সঙ্গে বিভিন্ন বিষয়ে তাগিদ দেন, প্রত্যাশার কথা জানান, পরামর্শ দেন। আজ আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, তথ্য গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন আবু আলা মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। আছেন আশিস কুমার দে, সাধারণ সম্পাদক, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মাঝরাতের আয়োজনে। আলোচনায় যাব, কয়েকটি শিরোনাম একটু জানাতে চাই যেগুলো নিয়ে আলোচনা করবো আজকের আয়োজনে। দুর্ভোগ শেষে আসলে ভাড়া বাড়লো, দূরপাল্লার 40, মহানগরে 45 পয়সা বাড়লো বাস ভাড়া, প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া 60 পয়সা বাড়ানো হয়েছে। ধর্মঘট প্রত্যাহার এখনও দাবিতে অটল ট্রাক মালিকরা। তেলের দাম না কমলে, একই সঙ্গে কয়েকটি ব্রিজের টোল না কমালে তারা পণ্য পরিবহনে যেসব ট্রাক ব্যবহৃত হয় সেগুলো তারা চালাবেন না বলছেন। প্রবাসীদের সেবাদানে কূটনীতিকদের আন্তরিক হতে আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সম্প্রসারিত অংশ উদ্বোধন। আমরা মূলত একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। অনেক দুর্ভোগ গেল গত 2-3 দিন, তারপরে ভাড়াই বাড়লো শেষ পর্যন্ত। তেলের দাম নিয়ে আলোচনা আসলে কোথায় থাকছে সে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। শুরু করব অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ আপনাকে দিয়ে। অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, কতটা প্রত্যাশিত আসলে এই ভাড়া বাড়ানো? তেলের দামের পরিপ্রেক্ষিতে যে ধর্মঘট, সেই ধর্মঘটের দুর্ভোগ বিড়ম্বনা সাধারণ মানুষ পোহালেন, তারপরে তাদের উপরে ভাড়ার বোঝা বাড়লো, কতটা প্রত্যাশিত আপনাদের কাছে? না, আমি মূলত যে গ্যাসের কি বলে ডিজেল এবং কেরোসিনের যে প্রাইস অ্যানাউন্সমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট যেটা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে পরিবহন সেক্টর যেভাবে অন্যায্যভাবে বিষয়টাতে তারা বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করছিল, সেটাকে আমি মনে করি যে একেবারে অযৌক্তিক। দেখুন, যে আপনার ফুয়েল প্রাইস, ডিজেল বা কেরোসিন, এখানে পরিবহনে ধরেন ডিজেলটা আপনার ইউজ করা হচ্ছে, এবং সেখানে আপনি যদি দেখেন মেজর সিটিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং সারাউন্ডিং সিটিগুলোতে, সেখানে কিন্তু মেজরিটি অফ দি পাবলিক ভেহিকলস কিন্তু আপনার হচ্ছে ন্যাচারাল গ্যাস সিএনজিতে। তারপরে ডিজেলের প্রাইস নিয়ে যেভাবে আপনার পরিবহন সেক্টর রিঅ্যাক্ট করেছিল, সেটা আমি মনে করি অপ্রত্যাশিত। সেটি অপ্রত্যাশিত হলেও তো শেষ পর্যন্ত মেনে নিতে হলো ভাড়া বাড়ানোর তাদের যে দাবি। না, ভাড়া ধরেন ভাড়া বাড়বে, ধরেন আপনার যখন ফুয়েল প্রাইস বৃদ্ধি হয়, এর একটা ইম্প্যাক্ট আপনার পরিবহন সেক্টরে পড়ে, কিন্তু সেটা হতে হবে ইকুইটেবল। অর্থাৎ ফুয়েল প্রাইস হিসেবে ফুয়েল প্রাইস বেড়েছে, কিন্তু তার তো অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়েনি। তারপরে যেটা হয়, আমি আপনাকে বলি, আমাদের প্র্যাকটিসটা হচ্ছে পরিবহন সেক্টর এরকম একটা অকেশনের জন্য ওয়েট করে। তারা মনে করে যে তাদের 5-7 বছর আগে বা যেরকম তাদের বিভিন্ন রকমের খরচ বেড়েছে, ওইটাকে তারা এখানে এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করে। তো যেটা হয়েছে, আমি অন্য জায়গায় ডক্টর সেলিম মাহমুদ, এই যে আপনি যেটি বললেন যে তারা ওয়েট করে, ওয়েট করে, এটা তো নিশ্চয়ই সরকারও জানতো। তো জেনে শুনেও এরকম একটা সুযোগ করে দেওয়া কতটা ঠিক বলে আপনার মনে হয়? মানে বিষয়টি এরকম কিনা যে তাদের আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আমি বলছি যে আমাদের দেশে এরকম পিরিয়ডিক্যাল পরিবহনের ব্যয় বাড়ানো, বিশেষ করে পরিবহন খরচ যেটা মানুষের জন্য, সেটা নিয়মিত অ্যাডজাস্টমেন্ট হয় না। এই ধরনের পরিবহন সেক্টরে যারা থাকে, তারা অকেশনালি এরকম তাদের যে অন্যান্য খাতে হয়তো ব্যয় বেড়েছে, এটা সত্য, তখন তারা করে কি, ওই সুযোগে ওই পুরনো জিনিসগুলো তারা যোগ করে তাদের যে ব্যালেন্স শিটে। এখন যেটা হচ্ছে যে বিষয়টা আমি বলছি, যে আপনার যে ফুয়েল প্রাইস যেটা অ্যাডজাস্ট করা হলো, সেটা নিয়ে মূলত আমরা সবাই আলোচনা করছি। যেমন এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু এটা একটা ইমিনেন্ট ছিল। এই কাজটি সারা বিশ্বেই আনপপুলার, কিন্তু এই কাজটি করতে হয়। আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি, তারা এটা একটা, যদিও একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এটা একটা বডি কর্পোরেট, এবং সেই কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এই প্রতিষ্ঠানটা কাজ করছে। তার যে
বিগত বছরগুলোতে যে তার যে অ্যাকুমুলেটেড লস ছিল, পরবর্তীকালে 14 সালে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের প্রাইস কমতে লাগলো, তখন কিন্তু সে একটা কমফোর্টের মধ্যে ছিল, একটা স্বস্তিদায়ক অবস্থা ছিল। তো অনেকে এটা বলার চেষ্টা করছে, হ্যাঁ মাঝখানে সেটা অনেক মুনাফা করেছে, সুতরাং এখন বৃদ্ধির প্রয়োজনটা কি ছিল। এখন সে মাঝখানের সময়টাতে মুনাফা করেছে ঠিকই, কিন্তু তার আগে যে তার যে একুমুলেটেড লস অলমোস্ট 34,000 কোটি টাকার মতো একটা একুমুলেটেড লস ছিল। তো দুটো অ্যাডজাস্ট করতে গিয়ে সে কিন্তু মাঝখানে একটা কমফোর্টে এসেছিল, ব্রেক ইভেনে এসেছিল। ব্রেক ইভেনে আসার পর যখন সে প্রফিটে গেল, তারপরে তো প্যান্ডেমিক শুরু হয়ে গেল। এবং এই প্যান্ডেমিকের কারণে কিন্তু বাংলাদেশে সত্যিকার অর্থে তেলও ভাবে ইম্পোর্ট করা যায়নি, যেহেতু সারা বিশ্ব লকডাউনের মধ্যে ছিল। তো এখানে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আসলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি, সেখানে একটি কথা আমি বলি যে গত 2 দশকের 20 বছরের আমি আজকে একটা লেখাও লিখেছি যে জ্বালানি প্রাইস বৃদ্ধির একটা খতিয়ান। সেখানে আমি দেখিয়েছি, এখানে সব গ্যাজেট নোটিফিকেশন আছেন, এখানে সচিব মহোদয় আবুল শহীদ ভাই আছে, যে প্রত্যেকটা সরকারি সিদ্ধান্ত কিন্তু গ্যাজেট নোটিফিকেশনে হয়। বিএনপির 5 বছরের সময় খেয়াল করে, আজকে বিএনপির নেতারা অনেক বড় বড় কথা বলছে, বিএনপির 5 বছরে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের প্রাইস $40 নিচে ছিল এভারেজ প্রাইস ওই সময়টাতে, তখন তারা 8 বার এই তেলের প্রাইস বৃদ্ধি করেছিলেন, একবারও কমেনি। আর আমরা 13 বছরে খেয়াল করুন, 13 বছরে আমরা 5 বার বাড়িয়েছিলাম এবং 5 বার কমিয়েছি। এর মধ্যে এবার যে বাড়ানোটা হলো, যেটা 8 বছর 10 মাস পরে 2013 সালের 4 জানুয়ারি 2013 সর্বশেষ ডিজেল এবং কেরোসিনের প্রাইস বাড়ানো হচ্ছিল, তারপরে 16 সালে 2 বার কমানো হয়েছিল। জি, অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, তার মানে আপনি যেটি বলছেন যে এই যে 1 লাফে 60 টাকা থেকে যে 85 টাকা করা হলো, সেটি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? না, এখন শুনেন, এটা সুপ্রিম কোর্টের যৌক্তিক অযৌক্তিকের বিষয় না, এটা বাস্তবতা নির্ভর, অর্থাৎ এটা বাস্তবিক সিদ্ধান্ত। এই ধরনের কাজ পৃথিবীর সব দেশেই এই ধরনের রেগুলেটরি কাজ, অর্থাৎ বাংলাদেশে তো এই যে 1 লাফে লিটারে এত টাকা কোন সময় বেড়েছে? না না, শুনেন, এখন আমি আপনাকে বলি, এইটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কমোডিটি। আপনাকে বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল কমোডিটি, বিশেষ করে তেলের মতো কমোডিটি, যেটা আমাদের নিজস্ব কমোডিটি নয়, যেটা ইম্পোর্ট করছে। ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সে এরকম তেলের মতো ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইস ফিক্সেশনের সময় নেবারিং কান্ট্রিগুলোর যে প্রাইস, তার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে প্রাইসিংটা করতে হয়। যেমন খেয়াল করুন, প্রায় 60 টাকার কাছাকাছি, 59 টাকা 41 পয়সা ছিল ডিফারেন্স পশ্চিমবঙ্গের সাথে আমার ডিজেলের প্রাইস। এখনো কিন্তু অলমোস্ট 45 টাকার মতো ডিফারেন্স আছে, খেয়াল করেন। তো এইটা তো আপনি এখন যদি এভাবে 13 টাকা 15 টাকা 20 হিসাব করলে হবে না। বিষয়টাকে সারা বিশ্বে কিন্তু এখন অয়েল ইম্পোর্টের বিষয়টা, যখন আমার ইকোনমির সাইজ ছোট ছিল। জি জি জি, আমরা নিশ্চয়ই আপনার কাছে অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, আমরা একটু আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছ থেকে একটু শুনতে চাই। আপনি নানাভাবে বলার চেষ্টা করেছেন। ডক্টর আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসলে যৌক্তিকতা কতটা গ্রহণযোগ্য মনে হয়? নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ। আন্তর্জাতিক বাজার, নিশ্চয়ই বাজারের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই চলতে হবে, কিন্তু যে প্রভাব আপনি দেখছেন গত 2-3 দিনে, নিত্যপণ্যের বাজারের যে ঊর্ধ্বগতি, ভাড়া বাড়লো, মানে এইসব বিবেচনা আগে নেওয়া হয়েছে কিনা, নাকি সব বুঝে শুনেই 1 লাফে তেলের দাম বাড়লো, নাকি মানে সব মিলিয়ে যদি একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। মানুষের স্বস্তির বিষয়টা তো নিশ্চয়ই ভাবার দায়িত্ব সরকারের। হ্যাঁ, নিশ্চয়ই। যখন একটা দেশে সরকার থাকে এবং নির্বাচিত সরকার থাকে, তখন তাদের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণ করা। তো মানুষের স্বস্তি, বাজার মূল্য এবং মধ্যবিত্ত মানুষের যে অবস্থা, দরিদ্র মানুষের যে অবস্থা, এগুলো বিবেচনায় নিয়েই সরকারকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। এটা ঠিক যে বিপিসি একসময় লসে ছিল এবং 14 সালের পরে তারা প্রায় 40,000 কোটি টাকা লাভ করেছে। 34,000 কোটি টাকার লস কাভার করে 6,000 কোটি টাকা লাভ হয়েছে। এখন বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তারা একটা অ্যাডজাস্টমেন্টে গেছে। খুব ভালো কথা, এটা তো যেতেই পারে।
বিবিসির সমস্যা হচ্ছে বা সরকারের সমস্যা হচ্ছে যে তেলটা সরকার নিয়ন্ত্রণ করছে না। আমরা একটা মোটামুটি অবাধ পুঁজিবাদী রাষ্ট্র পরিচালনা করছি। দেশটা সমাজতান্ত্রিক না, বা আমার সমাজতন্ত্র তেমন ভাবে বলিও না, সমাজতন্ত্র করার চেষ্টাও নেই। একটা অবাধ পুঁজিবাদী রাষ্ট্রে তেলের ব্যবসা শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে কেন? থাকলে নানান অসুবিধা দেখা দেয়, যে এরকম হঠাৎ করে 25 টাকা 15 টাকা বা যেটাই আপনি বলছেন যে দাম বাড়িয়ে দিলে সকলের অসুবিধা হবে। তো ঠিক আছে, এখানে কম্পিটিশন উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা দেখি যে আমাদের সরকারি সংস্থা কি দামে তেল বিক্রি করে, এবং যারা ব্যবসায়ী যারা বাইরে থেকে তেল আনবেন তারা কি দামে তেল বিক্রি করে, সেটা তো সরকার করতে পারতেন। তাহলে আমরা বুঝতে পারতাম যে কম্পিটিশনটা কোথায় কোথায় হচ্ছে। এখানে কোনো কম্পিটিশন নাই, এখানে বিপিসি তার ইচ্ছা মতোই সবকিছু করতে পারবে। যদিও আমরা বারবার বলার চেষ্টা করবো যে না, বিপিসি এটা অ্যাডজাস্টমেন্ট করেছে, কিন্তু বিপিসির যে দুর্নীতির অভিযোগ, বিপিসির যে সিস্টেম লস, বিপিসি যেভাবে তেল বিক্রি করে, যে কাজ করে, যেভাবে যে পয়সায় তেল কিনে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। আমরা যদি ওগুলো আলোচনা করি, আপনি যেটা বলছেন, তখন জনকল্যাণের বিষয়টা সামনে চলে আসবে। আমি একটু সাধারণ মানুষের কথা একটু নিয়ে আসতে চাই, আবু আলম মোহাম্মদ শহীদ খান। সেটি হচ্ছে, ধরেন মানে সাধারণ মানুষ যদি বিষয়টা এভাবে ভাবে, একজন সাধারণ মানুষ হিসেবে, যে ধরেন ভর্তুকি তো সরকার দিচ্ছে বিপিসি চালাতে গিয়ে, অনেকদিন ধরে ভর্তুকি দিতে হচ্ছে, ভর্তুকির টাকাটা আসলে কোথা থেকে আসছে? এক। 2 নম্বর হচ্ছে, এখন যে প্রভাবটা পড়ছে সেটি বেশি ইম্প্যাক্টফুল মানুষের জন্য, নাকি ভর্তুকির টাকাটা দেওয়াটা বেশি বিড়ম্বনা? এই দুইটা যদি একটু তুলনা করেন যদি কাইন্ডলি। না, আমি ব্যক্তিগতভাবে ভর্তুকির পক্ষে না। কারণ আপনি কতদিন কিভাবে ভর্তুকি দিবেন, এবং ভর্তুকি কোনো অর্থনীতিতে ভর্তুকি একটা সমস্যার সৃষ্টি করে। যেমন আমরা এখন বিদ্যুৎ খাতে অনেক ভর্তুকি দিচ্ছি এখনো, এবং বিদ্যুতের দাম বাড়লেই আমরা চেঁচামেচি করি। জি। তো আপনি ভর্তুকি কতদিন দিবেন? ভর্তুকির যে আপনার সামাজিক নিরাপত্তা বিষয়গুলো যেটা আছে, সেখানে যদি আমরা বিবেচনায় যাই, যদি মানুষের আয় উন্নতি বাড়ে, মানুষ যদি কোয়ালিটি অফ লাইফটা বেড়ে যায়, এবং আমরা যদি সেখানে কাজ করি, আমাদের অর্থনীতিকে যদি আমরা শক্তিশালী করি, তাহলে কিন্তু মানুষ ভর্তুকির দিকে তাকিয়ে থাকবে না। এবং ভর্তুকির সুবিধা যখন আপনি বলবেন, তখন কিন্তু সোজা কথা হলো যে আমাদের দরিদ্র জনসাধারণ যারা বাতির নিচে থাকেন, একেবারে হতদরিদ্র মানুষ কিন্তু কোনো ভর্তুকি পান না। আপনি 18 কোটি মানুষের মধ্যে যদি আমাদের এখন দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, আপনি 5 কোটি মানুষের কথা চিন্তা করেন, তারা ভর্তুকির কি সুবিধা পাবে? এই তেলের দামের ভর্তুকি বা বিদ্যুতের ভর্তুকি? আপনি একজন উচ্চ মধ্যবিত্ত মানুষ, তার বাসায় এসি আছে, তার বাসায় গিজার আছে, তার বাসায় ওয়াশিং মেশিন আছে, বা আরো বড় লোকদের আরো অনেক কিছু আছে, এক একটা বাসায় 25টা 30টা আপনার এয়ার কন্ডিশন আছে, তো তিনিও তো ভর্তুকি পাচ্ছেন। আর আমাদের একজন গরিব কৃষক যখন একটি বাতি জ্বালায়, একটি ফ্যান চালায়, তাহলে কয় টাকা ভর্তুকি পাচ্ছেন? তো আপনি দেখেন যে ভর্তুকি মানে হচ্ছে হাজার হাজার কোটি টাকা অন্য মানুষের কাছে চলে যাওয়া, যাদের তেল আমাদের তেল দেওয়া বলতে পারে। সুতরাং ভর্তুকির বিষয়টা নিয়ে আমাদের একটা গভীর আলোচনার দাবি রাখে। আপনি যেটা বললেন, আমি ওখানে যেতে চাই। তেলের দাম বৃদ্ধির পরে আমাদের পরিবহন সেক্টর আমাদেরকে যে 2 দিন ধরে জিম্মি করলো, এটা আমি অবশ্যই খুব প্রতিবাদ করি, কারণ এটা করা উচিত হলে। এর ফলে আপনি গত শুক্রবারে প্রায় 23টা পরীক্ষা ছিল, নিয়োগ পরীক্ষা, এবং গতকালও আপনার পরীক্ষা ছিল 8-10টার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা ছিল, এবং পরীক্ষার্থীরা খুবই কষ্টের মধ্যে পড়েছে, সাধারণ মানুষ কষ্টে পড়েছে। আমাদের পাঠাও, উবার এবং সিএনজি, তারা মানুষের গলা কেটে ভাড়া আদায় করেছে, এবং এইসব করে তো তাদের লাভই হলো। জি না, লাভটা হলো যে আমাদের যারা সিএনজি চালক তারা তো মানুষের গলা কেটে, একটা সিএনজি চালক 5-6 হাজার টাকা নাকি একদিন ইনকাম করেছে। আর লাভ হলো না, লাভ প্রতি বিষয়টাতে যাবো না। তেলের দাম বাড়লে আপনার বাস ভাড়া বাড়বে, কিন্তু বাস ভাড়া তো সবসময় বাড়ানো হয়, এটা তো আলাপ আলোচনার মধ্যেই বাড়বে। তাদের হঠাৎ করে ধর্মঘটে যাওয়ার দরকার ছিল না। এই ধর্মঘটটা খুবই অযৌক্তিক, ভিত্তিহীন, এবং এই ধর্মঘটের ব্যাপারে সরকারের যে কঠোরতা, সেই কঠোরতা কিন্তু আমরা দেখতে পারিনি। মানে সরকার যে জনগণের পক্ষে দাঁড়াবে, সেটাও কিন্তু দাঁড়ায়নি সরকার। সেই জায়গাটাও দেখতে হবে আমাদেরকে, যে কেন সরকার দাঁড়ালেন না। আপনি যেটা একটু আগে আলোচনায় ওখানে একটু টাচ করে যাই, যে ঢাকা শহর, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর বা বড় বড় মহানগরে সব গাড়িগুলো সিএনজি চালিত। এখন আপনি কিভাবে ডিসাইড করবেন যে ওই গাড়িটা সিএনজি চালায় না ডিজেল চালায়? তো ওরা প্রত্যেকেই তো ভাড়া বাড়িয়ে দিবে। তাহলে সিএনজি চালিত গাড়ি আগে পিছে সিএনজি দ্বারা চালিত, এবং ভাড়া বৃদ্ধি মানে এরকম তো লাগাতে হবে। এবং সরকার যদি এরকম সাইনবোর্ড বা এরকম বিজ্ঞাপন বা ওদেরকে বাধ্য না করে যে তাদের লাগাতে, তারা কিন্তু এই যে বর্ধিত ভাড়া, সিএনজির ভাড়া, সেও সিএনজি চালিত বাস, সেও বর্ধিত ভাড়া আদায় করবে। সে বলবে আমি ডিজেলে চালাই। এটা তো কেউ দেখার নেই। তো আমরা কোনো কিছুই দেখার যদি কেউ না থাকে, তাহলে জনগণের দুর্ভোগ বাড়বে, আমরা সবাই ক্ষতির শিকার হবো। অনেক ধন্যবাদ। আমি একটু আশিস কুমার দে, আপনি নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক, একটু আপনার কাছে শুনতে চাই। এই যে ধরেন
ভাড়া বাড়লো এবং ভাড়া বাড়ানোর পরেই দেখা গেল যে যে যার মতো ইচ্ছা মতো ভাড়া আদায় করছে। ভাড়ার বিষয়টা এতদিনও দেখার কেউ খুব বেশি ছিল না, যদিও কর্তৃপক্ষ আছে। আমরা ঢাকা শহরে দেখেছি এক এক বাসে এক এক রকম ভাড়া এবং যে যার ইচ্ছা মতো ভাড়া নেয়। এবং যখন ভাড়া এখন যে ভাড়া বাড়ানো হলো, সেই ভাড়া বাড়ানোর পরেও তার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 10 টাকার ভাড়া 15 টাকা হয়ে গেছে, তার মানে 50% বেশি ভাড়া নেওয়া হচ্ছে কোনো কোনো বাসে। দেখবে কে আসলে? জি, আপনার এই প্রশ্নের জবাব জি অনেকটাই আবু আলম শহীদ ভাই তার মানে বক্তব্যে তুলে ধরেছেন, আংশিক তুলে ধরেছেন যে সরকার জনগণের পক্ষে শক্ত অবস্থান নেয়নি। এই গণপরিবহন সেক্টর, বিশেষ করে সড়ক পথের গণপরিবহন সেক্টরে এই যে নৈরাজ্য, পরিবহন শ্রমিকদের যে খামখেয়ালিপনা, স্বেচ্ছাচারিতা, এটি নতুন না, এটি বহু বছর ধরে চলে আসছে। সব সরকারের আমলেই পরিবহন মালিক এবং শ্রমিক নেতারা সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন, বর্তমান সরকারের আমলেও তার ব্যতিক্রম নয়। এখন কথা হলো, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে পরিবহনের ভাড়া বাড়বে, এটি স্বাভাবিক, তার ব্যবসায়ী। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙ্গা বলেছেন যে আমরা তো ব্যবসা করি, আমরা কেন লস দেবো, আমরা তো সেবা সংস্থা না, রাষ্ট্রের সেবা সংস্থার সরকার, জনগণের সেবা দেবে সরকার। কিন্তু যখন তাদের দাবি দেওয়া আদায় করা হয়, তারা যখন তাদের দাবি দেওয়া আদায় করার জন্য সরকারের সঙ্গে বার্গেনিং এ বসেন, তখন বলেন যে আমরা জনগণকে সেবা দিয়ে থাকি। তাহলে তারাই মানে দ্বিমুখী আচরণ করছেন। সরকার গত 3রা নভেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিল এবং মাত্র 24 ঘন্টার ব্যবধানে সেই ঘোষণা কার্যকর করল। এটি সরকারের একটু সময় হাতে দিয়ে করা উচিত ছিল। সরকারও জানে যে আমি যখনই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করব, তখনই পরিবহন কর্তৃপক্ষ বা বিভিন্ন পরিবহন, সে সড়ক পথক নৌপথক, তারা ভাড়া বৃদ্ধির দাবি তুলবে। তো সেই ক্ষেত্রে সরকার অতি দ্রুত সময়ে সেটা তাদের ঘোষণা কার্যকর করলো। একইভাবে পরিবহন সেক্টরও, সড়ক পরিবহন সেক্টরও বিনা নোটিশে তারা ধর্মঘট ডেকে দিল। গত শুক্রবার 26টি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা ছিল। এই পরীক্ষাগুলো বেশিরভাগই ঢাকায় হয়, ইদানিং বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের ভর্তি পরীক্ষা ছিল। এর বাইরে গতকাল বুয়েটে পরীক্ষা ছিল। জি, আমি একটু আপনার প্রশ্ন আপনার প্রসঙ্গে আসি। আশিস কুমার দে, আপনি হচ্ছে সাধারণ সম্পাদক নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আপনাদের কিছু করার আছে কিনা? এই যে ধরেন ভাড়া বেড়ে গেল, হ্যাঁ, এবং এটি দেখভাল খুব বেশি হচ্ছে না, কোনো সময় হয়নি, আপনাদের কি করার, মানে আপনারা কি করেন আসলে? আমরা তো প্রেসার গ্রুপ, আমাদের তো করা, আমরা তো জনগণের দাবি, কোনো প্রেসার ক্রিয়েট করতে পেরেছেন এইসব জায়গায় যে ভাড়া বাড়ানো? প্রেসার ক্রিয়েট তো করার চেষ্টা করেছি, পারা না পারাটা তো সরকারের আন্তরিকতার বিষয়। গত 3 দিনে তো সরকারের কোনো আন্তরিকতা দেখলাম না। আমরা তো গত বৃহস্পতিবার স্টেটমেন্ট করেছি, আমরা মিডিয়াকে জানিয়েছি, বিভিন্ন মিডিয়ায় আমাদের স্টেটমেন্ট ছাপা হয়েছে। আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি নিয়োগ পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে, এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এবং হঠাৎ করে এই ধরনের ধর্মঘট ডাকা হলে জনজীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে আসবে, কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো তো আমলে নিলেন না। এমনকি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বললেন যে 7 তারিখ সরকারের সঙ্গে স্টেক হোল্ডারদের মিটিং হবে, সেখানে ভাড়া সমন্বয় করা হবে, আপনারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন জনস্বার্থে। কিন্তু উনি কার উপর দাবিটা জানালেন? উনি তো সুনির্দিষ্টভাবে ওনার দপ্তর থেকে বা বিআরটিএ থেকে কেউ তো সড়ক পরিবহন মালিক সমিতি অর্থাৎ পরিবহন মালিক সমিতি বা শ্রমিক নেতা তাদেরকে বলেননি। অন্যদিকে দেখা যাচ্ছে যে আরেকটা ছোট্ট প্রশ্ন, আশিস কুমার দে, আরেকটা ছোট্ট প্রশ্ন একটু রাখতে চাই। সেটি হচ্ছে যে এই যে প্রসঙ্গটি আসলে শুরুতে আপনার কাছে করেছিলাম যে মানে এটি আসলে দেখভাল করবে কে, দেখভাল করার মানে বিগত অভিজ্ঞতা নিয়ে একটু বলে নেয়। আর 2 নম্বর যেটি হচ্ছে এই ভাড়া বাড়ানোর ইম্প্যাক্টটা কোন পর্যায় পর্যন্ত যাবে? এখনো তো ট্রাক তারা বলছে যে তেলের দাম না কমালে তারা দাবি না মানা পর্যন্ত তারা ট্রাক রাস্তায় চলবে না। সব মিলিয়ে এই জায়গাটা যদি একটু টাচ করেন যে
এই ভাড়া বাড়ানোর ইম্প্যাক্টটা কোন পর্যায় পর্যন্ত যাবে, নিত্য পণ্যের উপরে যাবে কিনা? আমি সেই প্রসঙ্গে পরে আসছি, আপনার আগের প্রশ্নের জবাব দিয়ে নিই। জি। এইটা দেখভাল করার দায়িত্ব কার? আমরা তো নিকট অতীতে দেখেছি, জি। এই সরকারের আমলেই দেখেছি দুজন মন্ত্রী, একজন মন্ত্রী সরকারি বাসভবনে বসে দুজন মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে ধর্মঘট ডেকে দিলেন, কারণ জাতীয় সংসদে সড়ক পরিবহন সংশোধিত আইন 2018 পাস হওয়ার পরে এইভাবে যে মন্ত্রীরা শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের, তারা সরকারের সিদ্ধান্ত লঙ্ঘন করে যদি ধর্মঘট ডেকে জনভোগান্তি সৃষ্টি করেন, শপথ ভঙ্গের অভিযোগে তাদের মন্ত্রিত্ব থাকে না। আমার থেকে আবু আলম শহীদ ভাই আরো ভালো বলতে পারবেন বিষয়টি। আমরা তো ইতিপূর্বে এ ধরনের ঘটনা দেখেছি, এবারও দেখেছি। একজন শ্রমিক নেতা বললেন, মালিকরা শ্রমিকরা তো ধর্মঘট ডাকেনি, শ্রমিকরা স্বেচ্ছায় কাজে আসছে না, মালিকরা স্বেচ্ছায় গাড়ি বন্ধ রেখেছে। আর আরেকজন পরিবহন মালিক নেতা বললেন, না না আমরা কোনো ধর্মঘট ডাকি নাই, আঞ্চলিক কমিটিগুলো তারা বাস চালাতে রাজি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা দেখার জন্য তো সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় রয়েছে, সেতু মন্ত্রণালয়ের অধীনে বিআরটিএ রয়েছে, সর্বোপরি আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। এখন প্রশ্ন হলো কমান্ডটা করবে কি? সরকারি জনগণের স্বার্থে সরকারি বিভিন্ন নির্দেশনা পালনের ক্ষেত্রে সে কমান্ডটা করবে কি? আমরা তো এই গত 3 দিন দেখলাম তেমন কোনো শক্ত নির্দেশনা সরকারের পক্ষ থেকে ছিল না। এর আগে কোনো সময় সরকারের সময়ই খুব বেশি প্রেসার এই জায়গায় দেখা যায়নি। অনেক ধন্যবাদ। আমি একটু আবার একটু ঘুরে আসতে চাই। অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, একটা প্রশ্ন একটু রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে জি প্লিজ। আমি এখানে প্রথমত যে কথাটি বন্দর নৌপথ সড়ক রক্ষা কমিটির যিনি সাধারণ সম্পাদক, জি জি, ওনাকে বলছি যে দেখুন, আপনি একটা বোঝা যাচ্ছে যে একটা প্রেশার গ্রুপের আপনি প্রধান বা দায়িত্বপ্রাপ্ত, আপনারা কি করেছেন? সেই প্রশ্ন আমি করেছিলাম। সুপিং কমেন্ট করছেন যে সরকারের কোনো আন্তরিকতা দেখা যায়নি। আপনি কি দেখেছেন? আপনি কি জানেন সরকারের দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি করেছে দিন রাত ধরে? আপনি একটা সুপিং কমেন্ট করে দিলেন যে সরকারের কোনো আন্তরিকতা দেখা যায়নি। দিস ইজ নট কারেক্ট। তাহলে আপনি সেলিম ভাই, আপনি কি বলতে চান যে জনগণ ভোগান্তির শিকার হয়নি গত 3 দিনে? জনগণ ভোগান্তির শিকার হয়েছে, আমি মানি, কিন্তু সরকার যতটুকু জনগণকে লন্ডন থেকে মাননীয় প্রধানমন্ত্রী পুরো বিষয়টা দেখভাল করছেন, তিনি মনিটরিং করছেন, আমাদের সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন, তিনি আমরা দফায় দফায় বসে বিষয়গুলো যারা এই সড়ক পরিবহন যারা নিয়ন্ত্রণ করছে পরিবহন তাদের সাথে দফায় দফায় সভা করা হয়েছে, তাদের সৃষ্টি করা হয়েছে। সেলিম ভাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, উনি তো দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু মনে করেন এইগুলো দেখা হচ্ছে, কিন্তু এটা একটা সমস্যা একটা হয়েছে। এখন আমাদের মতো গ্রোয়িং ইকোনমিতে এরকম অনেক প্রেসার গ্রুপ আছে, আপনারা যেরকম প্রেসার গ্রুপ, এরকম বিভিন্ন প্রেসার গ্রুপ আছে, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এখন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আমি এখানে সরকারের রিপ্রেজেন্ট করছি না, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের নেত্রীর নির্দেশে সর্বতভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে দিন রাত, এবং পরিবহন সেক্টরের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে দফায় দফায় বসেছে। এবং জিনিসটা হচ্ছে যে এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জনগণের সাথে আছি, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের জন্য যেটা স্বস্তিদায়ক, তাদের জন্য যেটা সহনীয়, তাদের স্বার্থ সবসময় আমরা দেখছি। এবং এই যে আপনি খেয়াল করুন, 8 বছর 10 মাস পরে যে জ্বালানি প্রাইস বাড়ানো হয়েছিল, সেটা কিন্তু জনগণের স্বার্থেই। ইন্ডিয়াতে এর মধ্যে বেশ কয়েকবার অ্যাডজাস্টমেন্ট করেছে, অনেক জায়গায় করেছে, কিন্তু আমরা জনগণকে একটা প্রোটেকশন দিয়েছি সবসময় জনগণের জন্য। আমাদের মূল দর্শনটা হচ্ছে যে বৈশ্বিক এবং জাতীয় অর্থনীতির যত ঘাত প্রতিঘাত আছে, সেখান থেকে আমরা জনগণকে সবসময় সুরক্ষা দিয়ে আসছি। কখনো কখনো সাবসিডি বা তার পরবর্তীকালে অনেক ধরনের আমরা সাপোর্ট দিয়ে আসি। না না সেলিম ভাই, আপনি তো আমার কথাটা পাশ কাটা যাচ্ছে। এখানে মূল্য বৃদ্ধির থেকে বেশি যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো জনদুর্ভোগ। গত 3 দিন যে জনদুর্ভোগ হয়েছে, জনদুর্ভোগ তো এটা তো সরকার করে, এটা তো হচ্ছে সরকার করবে কেন? সরকার এটা তো দুর্ভোগ করবে না। পরিবহন সেক্টরের যারা এই পরিবহন সেক্টরের যারা নেতৃবৃন্দ, তাদেরকে সরকার
প্রেসার ক্রিয়েট করে তাদেরকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক নেতা আছেন অনেকেই যারা বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত, সেটা তাদের রাজনৈতিক অধিকার। শুধু ক্ষমতাসীন দল না, অন্য দলের লোকজনও তো আছে। জি হ্যাঁ, আমি বলছি যে অন্য দল আছে, এটা তাদের রাজনৈতিক, তাদের গণতান্ত্রিক অধিকার, যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। কিন্তু কথা হলো, যখন আপনি জনদুর্ভোগ সৃষ্টি হবে, সেই জনদুর্ভোগ নিরসনের দায়িত্ব তো প্রধানত সরকারের, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সেজন্যই তো সরকার টুক দ্য লিড এবং আমাদের নেত্রী নির্দেশে সাধারণ সম্পাদক মহোদয় সবাইকে নিয়ে বসে তাদের উপর চাপ সৃষ্টি করেছে, মুহুর্মুহু চাপ সৃষ্টি করে তারা কিন্তু একটা কনসেনসাসে এসে, একটা সেটেলমেন্টে আসছে। এখন ইউ ক্যান সে দিস ইজ সাবজেক্ট টু ডিবেট, সেখানে কে হারলো কে জিতলো সেটা অন্য জিনিস, কিন্তু সরকারি দল হিসেবে কিন্তু আমরা সর্বতভাবে জনগণের যাতে ভোগান্তি না হয়, দুর্ভোগ না হয়, সেটা আমরা দেখেছি। আমাদের নেত্রী নির্দেশ ছিল, সেই চেষ্টা তো অবশ্যই হচ্ছে। অধ্যাপক ডক্টর সেলিম আহমদ, আমি একটা প্রশ্ন একটু রাখতে চাই, সেটি হচ্ছে যে সরকার নির্ধারিত কোনো কিছুর দাম বাড়ানোর ক্ষেত্রে দুটি কথা সবসময় আসলে বলা হয়, একটি হচ্ছে সহনীয় মাত্রা, একটি হচ্ছে সমন্বয়। এবার যেটি হচ্ছে আসলে ধরেন সবকিছু মিলিয়ে, মানে আমি সেই জায়গাটাই সহনীয় মাত্রা সমন্বয় কতটা করা গেছে বলে আপনার মনে হয়, যাতে মোটামুটি একরকম স্বস্তি সাধারণ মানুষ পাবে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে কি, আমি আপনাকে বলি যে সাধারণত যে কথাটা আমি তার একটু আগে বলেছি, এই যে এনার্জি বা ফুয়েল, মানে তেলটা হচ্ছে আপনার একটা প্রাইমারি ফুয়েল, এটা ইন্টারন্যাশনাল একটা কমোডিটি, সেটা আমাকে ইম্পোর্ট করতে হয়। এখন ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সে আছে যে আমি যখন এরকম ইম্পোর্টেড ফুয়েল আমি ডোমেস্টিক মার্কেটের জন্য প্রাইস ফিক্সেশন করব, সেখানে আবার নেবারিং কান্ট্রিগুলো, প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রাইসিং এর সাথে আমার একটা সামঞ্জস্য করতে হয়, এটাই নিয়ম পৃথিবীতে। এবং সেক্ষেত্রে খেয়াল করেন, এই অ্যাডজাস্টমেন্টের আগে 59 টাকা 41 পয়সা ছিল ডিফারেন্স, খেয়াল করুন। সেটা এখন কমানোর পরেও প্রায় 44 টাকা 45 টাকার মতো এখনো ডিফারেন্স আছে। তো এই ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে এরকম, যদি ডিফারেন্সটা খুব বেশি থাকে, হ্যাঁ, যেটা আগে অনেক বেশি ছিল, তখন কিন্তু আপনার এরকম স্মাগলিং এর পসিবিলিটি থাকে। এটা পৃথিবীর সব জায়গায় স্মাগলিং হোক বা না হোক, সেটার ব্যবস্থা রাখা হয়। এখন আপনি বলেন যে, এখন আমি বলছি যে তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা এর বাইরে আর কি কারণ ছিল? এর বাইরের কারণ ছিল, দেখুন, গ্রো ইকোনমিতে এনার্জি সেক্টর সবসময় বলা হয় যে হার্ট অফ দ্য ইকোনমি, এবং জ্বালানি সেক্টরকে ধরেন আমি এনার্জি সিকিউরিটিকে বলা হয় যে ইটস লাইক অক্সিজেন ফর দ্য ইকোনমি। এখন আমার যে অর্থনৈতিক দর্শন, সেখানে যদি আমার এনার্জি সেক্টরকে যদি আমি একটা সেফ জায়গায়, কমফোর্টের জায়গায় রাখতে না পারি, তাহলে কিন্তু অর্থনীতি আপনার হুমড়ি খেয়ে পড়বে। এবং আপনি দেখুন যে প্রায় 34,000 কোটি টাকার বিপিসি প্রকল্প ছিল। এখন বিপিসি যদি একটা আগের মতো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়, তাহলে কিন্তু এনার্জি সিকিউরিটির যে আমার যে অন্যান্য কম্পোনেন্ট গুলো, যে অন্যান্য পিলার গুলো কিন্তু সেখানে আপনার আহত হবে, আঘাতপ্রাপ্ত হবে। তখন এট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমি সাফার করবে। ইকোনমি সাফার করলে কিন্তু আপনার আলটিমেটলি জনগণই ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে কিন্তু আপনার এই আনপপুলার, তার আগে একটা কথা বলে রাখি যে সারা বিশ্বেই এনার্জি প্রাইস এনহ্যান্সমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট একটা আনপপুলার কাজ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলা হয়ে থাকে যে এটি একটি নেসেসারি নুইসেন্স। এখন ঘটনা হচ্ছে, এই কাজটা আমাদের করতে হবে, অপ্রিয় কাজটা অর্থনীতির গতিশীলতার স্বার্থে করতে হয় না। কিন্তু অবশ্যই এটার সঙ্গে ধরেন বেশিরভাগই একমত হবেন, কিন্তু বিষয়টা যেটি দাঁড়াচ্ছে, মানে এটি কি আরেকটু সহনীয় মাত্রায় ধীরে ধীরে করার সুযোগ ছিল কিনা, সেটি একটা বড় প্রশ্ন রাখছেন যারা বিশ্লেষক। এখন আমি আপনাকে বলি একটা বাস্তবতার কথা। আমাদের মতো ইকোনমিতে যখন মেথোডোলজি 3 ধরনের আছে, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রতিদিন এই অয়েল প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়, ভারতের মতো ইকোনমিতে মান্থলি হয়, ওটাও অ্যাডমিনিস্ট্রেট বাট একটা প্রাইসিং ফর্মুলা আছে। আমাদের এখানে বেসিক্যালি এটা পলিটিক্যাল ডিসিশনে অকেশনালি হয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কিন্তু এটাকে ইন্টারন্যাশনাল মার্কেটের যে প্রাইস অ্যানাউন্সমেন্ট যেটা হতো, সেটা একটা শিল্ড হিসাবে একটা প্রোটেকশন দিয়ে রাখতাম জনগণকে, ইন দ্য ফর্ম অফ সাবসিডি বা বাজেটারি সাপোর্ট, যেটাই বলে। এখন যেটা হচ্ছে, আমরা এই কাজটা ধরেন, এখন অনেকে বলে যে ঠিক আছে 5 টাকা, তখন কি হতো, এই আমাদের মতো ইকোনমিতে আপনি যখনই প্রাইস অ্যাডজাস্টমেন্ট করবেন, তার কিছু স্প্লিটিং ইফেক্ট, তার কিছু কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট হয়, যেরকম পরিবহন সেক্টর।
এখন বারে বারে আপনি যখন করবেন তখন বেশি ইফেক্ট করবে। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা জি আমরা একটু জিনিস হচ্ছে আমরা খুব বেশি সময় পাবো না, অনেকক্ষণই আপনি বলেছেন। আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে শুনতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, এখন তাহলে মানুষের স্বস্তি অস্বস্তির জায়গা কোথায় ঠেকছে বলে আপনার মনে হয়, এবং এখান থেকে মানে যে অবস্থা আপনি এখন দেখছেন সবকিছু মিলিয়ে, দ্রব্যমূল্য, ভাড়া, তেলের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে যে অবস্থার মধ্যে এখন বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্তরা পড়ে গেল, এখান থেকে বের হওয়ার কোনো উপায় দেখেন কিনা, বা কোনো ধরনের পরামর্শ সরকারের পক্ষ থেকে কি করা যেতে পারে যাতে করে একটু স্বস্তি পাওয়া যায় আসলে? নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার উপায় থাকবে, এবং সরকারের তো চেষ্টা করবেন যে যাতে জনগণের স্বস্তি ফিরে আসে, এবং জনকল্যাণ তাদের আসবে না কেন বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে, এবং আমাদের প্রতিবেশী দেশে পাচারের একটা কথা বারবার বলা হয়, কতটা পাচার হয়, কেন পাচার হয়, পাচার বন্ধ হয় না কেন, এইসব বিষয়ে আলোচনা করতে হবে। কেন আপনি পাচারের একটা কারণ এটা বারবার কত বছর আপনি দেখাতে পারবেন না, কেন আমাদের তো সীমান্তরক্ষী বাহিনী আছে, তাদের যথেষ্ট সামর্থ্য আছে, তাদেরকে যথেষ্ট সহায়তা করা হয়েছে এবং সক্ষমতা বাড়ানো হয়েছে। তো আপনি এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু রেশনিং এর ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে আমরা বিশ্ব বাজারের সাথে যেটা কথা হচ্ছে যে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, কিন্তু সেখানে তো সরকারকে এখন ভাবতে হবে যে শুধুমাত্র একটি সরকারি সংস্থা, সেটার ইনএফিসিয়েন্সি, তার দুর্নীতি, তাদের অন্যান্য কার্যক্রমের দায়ভারটা সবসময় জনগণের উপর চাপানো যাবে কিনা। সুতরাং আমাদেরকে একটা কম্পিটিটিভ ফিল্ড ক্রিয়েট করতে হবে যে ঠিক আছে, সরকার এটা ব্যবসা করছে, কয়েকটা কোম্পানি আছে, আরো 2-4টা প্রাইভেট কোম্পানি আসুক, আমরা দেখি যে কোন কোম্পানি কিরকম আমাদেরকে দিতে পারে। যে কারণে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে প্রতিদিনই অ্যাডজাস্টমেন্ট হয়। সকালবেলা একরকম তেলের দাম থাকে, বিকালবেলা কমে 2 সেন্ট কমে, আবার অত রাতের বেলা 4 সেন্ট বেড়ে যায়। কিন্তু এই যে আপনার বড় ধরনের যে সেটা সেলিম মাহমুদ ঠিক বলেছেন, তারা 8 বছর মতো তার তেলের দাম বাড়ানো, মানে ডিজেলের দাম 8 বছর তারা শিল দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন এই 8 বছর পরে হঠাৎ করে আমরা এত বেশি দাম বাড়ালাম। বাড়ানোর পরে যেটা হবে, যেটা এটাতে ইম্প্যাক্ট হবে, একটা তো হলো যাত্রীদের উপর ইম্প্যাক্ট হবে, এখন মধ্যবিত্তরা সাফার করবেন, বা যারা পরিবহনে চলাচল করেন, যাদের প্রয়োজন তারা সাফার করবেন। আরেকটা ইম্প্যাক্ট হবে ট্রাক মালিক, যারা এখনো বলছেন যে তেলের দাম না কমালে তারা ট্রাকই চালাবেন না, এটা তো কোনো আন্দোলন হতে পারে না, তাদেরকে তো ট্রাক চালাতে হবে, তাদেরটা অ্যাডজাস্ট হবে। রংপুর থেকে ধরেন ঢাকা একটা ট্রাক আসার জন্য আগে যে পরিমাণ তেল লাগতো, এখন যে পরিমাণ তেল লাগে তার ভিত্তিতে সরকার কিন্তু ট্রাক ভাড়া ঠিক করে দিতে পারে। তার মানে পণ্য পরিবহনের তো ব্যয় বাড়বে, পণ্য পরিবহনের ব্যয় বাড়লে তো ব্যয় বাড়লে পণ্যের দাম বেড়ে যাবে। আসলে আপনি এইটার বাইরেও তো যে পণ্য আসে তার মধ্যে তো 10-12-15 জন ফারিয়া থাকে, এই যে মধ্যস্বত্বভোগী। আমরা আসলে যখন আলোচনা করি একটার সাথে একটা এত মিলে, তাহলে আপনি তো মধ্যস্বত্বভোগী যখন থাকবে তখন তো পণ্যের দাম বাড়ে। মধ্যস্বত্বভোগী যদি আমরা কমাতে পারি, তাহলে তেলের দাম বাড়লেও পণ্যের দাম বাড়বে না। মানে সব মিলিয়ে খুব বেশি স্বস্তি দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে 1 মিনিটে, জি 1 মিনিট একটু আশিস কুমারদের কাছ থেকে শুনতে চাই। জি জি জি, আশিস কুমার, দেখে ধরনের প্রত্যাশা থাকবে আসলে এখন যে অবস্থা দেখছেন সব মিলিয়ে, দাবি প্রত্যাশার জায়গা থেকে সরকারের কাছে? জি, সরকারের কাছে আমার দৃঢ় প্রত্যাশা, সেটি হলো তারা ভাড়া পুনর্নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী যেন পরিবহন মালিক শ্রমিকরা জনগণের কাছ থেকে, যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে। কারণ আমরা অতীতে দেখেছি ভাড়া সমন্বয় করার পরও পরিবহন শ্রমিকরা খামখেয়ালিপনাভাবে ভাড়া আদায় করে। আরেকটি, এই সমন্বয়ের যে সব মানে স্টেক হোল্ডারদের সঙ্গে বিআরটি যে বৈঠক, এখানে আমি একটি ত্রুটি লক্ষ্য করছি, সেটি হলো এখন দূরপাল্লার অনেক বাস যখন যায় তখন গ্যাস ভর্তি করে নিয়ে যায়, কিন্তু ফেরার সময় তারা অন্য জ্বালানি নিয়ে তেলে আসে। তো আজকের ঘোষণায় আছে যে জ্বালানি গ্যাস চালিত যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে না, কিন্তু গ্যাস চালিত, অথচ ঢাকা থেকে দূরপাল্লার বিভিন্ন বাস তারা কিন্তু আসা এবং যাওয়া একই হারে ভাড়া বাড়িয়ে ফেলছে। আজকে সন্ধ্যা থেকে মানে তারা আনুষ্ঠানিকভাবে ভাড়া বাড়িয়েছে, এবং গতকাল অনানুষ্ঠানিকভাবে তারা কিন্তু দূরপাল্লা কিছু বাস চলেছিল, অনানুষ্ঠানিকভাবে ভাড়া বেশি নিয়েছিল। এইগুলো সরকারকে শক্ত হাতে দমন করতে হবে, এবং জি আমরা আশা করি নিশ্চয়ই সরকার শক্তভাবে নিশ্চয়ই এগুলো দমন করবে জনগণের স্বার্থ বিবেচনা। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আশিস কুমার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি নিশ্চয়ই সরকার শক্ত পদক্ষেপের মাধ্যমে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিতে পারবে। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।